শনিবারের আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে আমি শিপ্রা হাজির হয়ে গেছি। আজকে রয়েছে পারমিতা ভট্টাচার্যের কলমে বর্ষণ মুখর রাতের স্মৃতি। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি শিপ্রা, এবং অন্যান্য চরিত্রে রয়েছে দেবাশিস, নবনীতা, অতনু, জয়দীপ এবং সহেলি। শুরু হচ্ছে আজকের গল্প। আকাশ কলকাতার ছেলে। সম্প্রতি এক গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়ে সে একটি গ্রামে এসেছে। গ্রামে এসে এক সহকর্মীর সহায়তায় সে একটি বাড়ি পেয়েছে। যদিও ব্যাংক থেকে বাড়িটির দূরত্ব বেশ খানিকটা, তবে সে একটা সাইকেল কিনে নিয়েছে। রেখা নামে এক মহিলা রান্নাবান্না, ঘরের কাজকর্ম করে দেয়। সন্ধেবেলা এসে 6টা রুটি আর তরকারি দিয়ে চলে যায়। একটা চাবি তার কাছেও থাকে। সেদিন ছিল সোমবার। ব্যাংকে কাজের চাপ ছিল। তার মধ্যে ওই দিন ব্যাংকে ক্যাশ মেলানোর সমস্যা দেখা দেয়। যতক্ষণ না হিসাব মিলছে ততক্ষণ আকাশের ছুটি নেই। অবশেষে যখন সমস্যা মিটল তখন প্রায় 7টা বাজে। গ্রামে 7টা প্রায় রাত বলাই যায়। শ্রাবণ মাস ও অমাবস্যার তিথি। আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে আকাশ বুঝল বৃষ্টি নামবে। তাই সে বড় রাস্তা না ধরে গ্রামের শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা ধরল। রাস্তাটার বদনাম আছে। রাতে গ্রামের লোকেরা ওই রাস্তায় পারতপক্ষে যায় না। আকাশ কলকাতার ছেলে, তাই ভূত প্রেত এসবে সে বিশ্বাস করে না। ওই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে, এটাই সে ভাবল। যখন সে শ্মশান ঘাটের রাস্তাটা ধরল তখন বৃষ্টি নেমে গেছে, সাথে ঝোড়ো হাওয়া বইছে। গ্রামের রাস্তা সম্বন্ধে তার যদি একটু জ্ঞান থাকতো তাহলে সে সেই রাস্তা বেছে নিত না। বড় রাস্তায় বর্ষাকালে তাও সাইকেল নিয়ে চলা যায়, কিন্তু ছোট রাস্তার অবস্থা অতি শোচনীয়। আকাশ কোনো রকমে সাইকেল নিয়ে যেতে যেতে ভাবছে যে ভালোর চেয়ে মন্দই হলো। শ্মশানের কাছে পৌঁছে সে আপন মনে বলে উঠল, ইস, সত্যি যদি কোনো ভূত থাকতো তবে তাকে বলতাম সাইকেলটা একটু ঠেলে সাহায্য করতে। ধুর, ভূত না থাকলেও অন্তত যদি একটা পেতনিও পেতাম তাহলে সে নিশ্চয়ই সাহায্য করতো। তাহলে তাকে আমি বিয়ে করতাম, বেশ হতো মানুষ আর পেতনির বিয়ে। নিজের রসিকতায় নিজেই হেসে এগোতে লাগলো। সাইকেলের আলোয় যতটুকু পথ চলা যায়। প্রথম যখন এসেছিল তখন ঘুরতে ঘুরতে একবার এই পথে সে এসেছিল, সেটাই মনে করে চলা। হঠাৎ সাইকেলটা পিছলিয়ে আকাশ সাইকেল থেকে পড়ে গেল। তারপর সাইকেল তুলে দেখে সাইকেলের আলোটাও আর জ্বলছে না। এদিকে এত বৃষ্টি যে সাইকেল ঠেলে নিয়ে যেতে হচ্ছে। ও দেখলো সাইকেল ঠেলে নিয়ে চলতে ওর খুব একটা অসুবিধে হচ্ছে না। ধারে কাছে কোথাও কোনো বাড়ি ঘরও নেই যে সে আশ্রয় নেবে। যাই হোক, যখন ওই রাস্তা শেষ হয়ে একটু ভালো রাস্তা গেল তখন সাইকেলে উঠে চালাতে গিয়ে মনে হলো কেমন যেন ভারী লাগছে সাইকেলটা। কেউ কেরিয়ারে বসলে যেমন একটা লাগে তেমন আর। আকাশ ভাবল যে মাটি লেগে আছে হয়তো চাকায়। তাও একবার পিছনে তাকিয়ে দেখল সে, না, কেউ নেই তো।
শেষে বাড়ি পৌঁছে দেখে রেখা বসে আছে। আকাশকে দেখে বলল, রান্নার পর খুব বৃষ্টি নামলো, ছাতা মানবে না, তাই আর কি একটু বসে গেলাম। তুমিও আসছো না দেখে না খুব চিন্তাও হচ্ছিল। একটু বৃষ্টি ধরলেই চলে যাব। তুমি তুমি ভিজে জামা কাপড়টা ছেড়ে তাড়াতাড়ি চান করে নাও। বৃষ্টির জল কিন্তু গায়ে জমা একদম ঠিক না। আমি বরং তোমার জন্য একটু আদা চা করে আনি। আকাশ বাথরুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চা খেতে খেতে বৃষ্টি তখন ধরে এলো। রেখা পরদিন আসবে জানিয়ে চলে গেল। সারাদিন খুব পরিশ্রম হয়েছে, তাই আকাশ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। মাঝরাতে তার খুব কাঁপুনি দিয়ে জ্বর এলো। একটা পাতলা চাদর পায়ের কাছে ছিল, সেটা টেনে গায়ে দিয়েও কাঁপুনি তার কমল না। হঠাৎ তার মনে হলো একটা কম্বল কে যেন গায়ে দিয়ে দিল তার। কম্বলটা বাক্সে ছিল, কিন্তু কে বের করে দিল সেটা? ভাবার মতো অবস্থা তার অবশ্য ছিল না। সে আবারও অনুভব করলো কে যেন কপালে জল পড়তে দিচ্ছে। সকাল হলে রেখা এসে আকাশকে জ্বরে বেহুশ দেখল। সে ভাবল তাহলে ডাক্তারবাবুকে একটা খবর দিই। এই ভেবে যেতে উদ্ধত হতেই সে দেখল ডাক্তারবাবু ঢুকছেন। রেখা অবাক, তাকে জিজ্ঞাসা করল আকাশবাবু খবর দিয়েছে কিনা। ডাক্তারবাবু জানালেন এই বাড়ির ঠিকানা জানিয়ে একটা মেয়ে নাকি ফোন করে তাকে আসতে বলেছিল। রেখা একটু অবাক হয়ে গেলেও শুধু বলল, কাল অফিস থেকে ফেরার সময় দাদাবাবু বৃষ্টিতে খুব ভিজে গিয়েছিল। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন বৃষ্টিতে ভিজে তার জ্বর এসেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এনে খাইয়ে দাও। রেখা ওষুধ এনে তারপর চা আর বিস্কুট জোর করে খাইয়ে ওষুধ খাওয়ালো। সে এই বাড়ি আসার পথে রোজ বাজার করে নিয়ে আসে, বিশেষ করে মাছ বা ডিম। সেদিনও তাই এনেছিল। তাই মাছ আর মাছের ঝোল ছাড়া আর কিছুই রাঁধল না, কারণ জানে জ্বরের মুখে কিছুই তার ভালো লাগবে না। দুপুরে আকাশকে ভাত আর মাছের ঝোল দিলে সে অল্প খেয়ে আর খেতে পারল না। তারপর ওষুধ খাইয়ে রেখাকে বাড়ি চলে যেতে হলো। সে দরজায় তালা দিয়ে তাড়াতাড়ি আসবে বলে জানিয়ে গেল। বিকেলে এসে দেখল আকাশ আগের থেকে একটু ভালো আছে। রেখাকে দেখে আকাশ জিজ্ঞাসা করলে, আচ্ছা, তুমি কি কাল রাতে আমার কপালে জলপটি দিয়েছো? আমার খুব শীত করছিল, তাই তুমি বাক্স থেকে কম্বল বের করে গায়ে চাপা দিয়ে দিয়েছিলে, তাই না? আচ্ছা, তুমি তো বাড়ি চলে গিয়েছিলে, তাহলে আবার এসেছিলে কেন? আর জানলেই বা কি করে যে আমার জ্বর হয়েছে? আমি তো সকালে এসে দেখি তোমার তো খুব জ্বর। ডাক্তারবাবুকে ডাকতে যাবো বলে বেরোতে গিয়ে দেখি ওমা, উনি তো দেখি নিজেই চলে এসেছেন। বলেন এ বাড়ি থেকে নাকি কোন মেয়েটাকে ফোন করে আসতে বলেছিল। আমি তো তোমার কথা শুনে তো কিছুই বুঝতে পারছি না দাদাবাবু। আকাশ বলল, ও, তাহলে হয়তো কম্বলটা আমিই বার করেছিলাম, আর জলপটিটা হয়তো আমার স্বপ্ন ছিল। রেখা জিজ্ঞাসা করলো রাতে কি সে থাকবে নাকি ওষুধ দিয়ে চলে যাবে। উত্তরে আকাশ বলল যে সে আগের থেকে ভালো আছে, রেখার থাকার প্রয়োজন নেই। রাত গভীর, আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বজ্রপাত। আকাশের জ্বর ছেড়ে যাওয়ায় সে আরামে ঘুমোচ্ছে। হঠাৎ ছমছম শব্দ, কিন্তু ক্লান্ত থাকায় আকাশ শুয়েই পড়ল। আবার খাটের কাছে ছমছম শব্দ শুনল।
এইবার আকাশ কান পেতে শোনার চেষ্টা করল শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু ততক্ষণে আর সেই শব্দ শোনা যাচ্ছে না। বৃষ্টি অবিশ্রান্তভাবে হয়ে চলেছে। আকাশ আবার শোবার জোগাড় করতেই হঠাৎ ছমছম শব্দ। এবার আকাশ পরিষ্কার শুনতে পেল শব্দটা কে যেন নূপুর পরে ঘুরে বেড়াচ্ছে। সে চেঁচিয়ে বলল, কে কে? কোনো উত্তর নেই। আবার ছমছম শব্দ। আকাশ তখন বলে ওঠে, সাহস থাকলে সামনে এসো। শুধু একটা দীর্ঘশ্বাসের শব্দ পেল আকাশ। আস্তে আস্তে কেউ যেন এগিয়ে আসছে আকাশের দিকে, কিন্তু তাকে সে দেখতে পাচ্ছে না। কেবল ঘরটা একটা ফুলের গন্ধে ভরে উঠল, খুব চেনা ফুলের গন্ধ, কিন্তু সেই মুহূর্তে সে ঠিক মনে করতে পারল না। আকাশ আবার জিজ্ঞাসা করল, কে তুমি? তুমি দেখতে পাচ্ছি না কেন? আড়াল থেকে যদি আক্রমণ করার চেষ্টা করো তবে সেই চেষ্টা ছেড়ে দাও। আমি কিন্তু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। বাবা, এই না হলে পুরুষ মানুষ একটা মেয়ের ওপর বীরত্ব ফলাচ্ছে। উত্তর এলো। আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? তুমি মেয়ে? কি করে ঘরে ঢুকলে? আর কেন আমার ঘরে ঢুকেছো? এখনই বেরিয়ে যাও, নয়তো পুলিশ ডাকবো। তুমি কোথায়? লুকিয়ে থেকে পার পাবে না কিন্তু। ওহে বীর পুরুষ, যেরকম তরপাচ্ছিলে তাতে মনে হচ্ছে গায়ে হাতির বল, কিন্তু মাথায় গাধার বুদ্ধি। এই, একদম গাধা বলে অপমান করবে না। তুমি কি করে জানলে আমার কেমন বুদ্ধি? তাছাড়া তোমার সাথে আমি কথা বলছিই বা কেন? রাত দুপুরে পুরুষ মানুষের ঘরে ঢুকে আবার তাকেই অপমান করছো। বোঝাই যাচ্ছে তুমি ভালো মেয়ে নও। এই কথা শুনে মেয়েটা তো তেলে বেগুনে জ্বলে উঠল। ভীষণ রেগে গিয়ে সে বলল, আমি আমি খারাপ মেয়ে, আর একবার তোমার মুখে কথা শুনলে না আমার গলা টিপে মেরে দেবো। গাধার মতো বুদ্ধি কি এমনি এমনি বলেছি? নূপুর পরে কি ছেলেরা হাঁটে? এখন তো তাড়িয়ে দেবে। যখন জ্বরে কাঁপছিলে তখন কে গায়ে চাপা দিয়েছিল? কে জল পট্টি দিয়েছিল? কেই বা ডাক্তারকে ডেকেছিল? এখন তো সুস্থ হয়ে গেছো, তাই তেজ দেখাচ্ছ। নিজে ডেকে এনে এখন অপমান করছে। সব ছেলেগুলোই সমান, কাউকেই বিশ্বাস করা যায় না। যাকে ভোর হয়ে আসছে, আমি চললাম। আবার রাতে এসে জানবো মিথ্যে বলে ডেকে আনলে কেন। আকাশ মেয়েটার কথা শুনে ভীষণ অবাক। সে কখন ডাকলো? মেয়েটাকে তো সে চেনেই না, তাহলে ওই কথা কেন বলল? কি উদ্দেশ্যেই বা বলল? এই কথা ভাবতে ভাবতে যখন সম্বিত ফিরে পেল, তখন ভোরের আলো কাঁচের জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছে। আকাশ ভালো করে খুঁজে দেখে মেয়েটা কোথাও নেই, আর দরজাটাও তো বন্ধ। সকালে রেখা আসতেই তাকে জিজ্ঞাসা করলো, এই ঘরে অন্য কোনো দরজা বা ফাঁক ফোকর আছে কিনা। কিন্তু রেখা জানালো এই একটা দরজা ছাড়া এই ঘরে ঢোকার কোনো পথ নেই। আকাশ দাদাবাবু একথা কেন বলছে জানতে চাইলে আকাশ তাকে ইচ্ছা করেই কারণটা জানালো না, শুধু বলল সে এমনিই জানতে চাইছিল। ধীরে ধীরে আকাশ সুস্থ হয়ে অফিসে যেতে শুরু করলো, কিন্তু প্রতি রাতে সেই মেয়েটার জন্য অপেক্ষা করত। কিন্তু সে আসবে বলেও আসেনি। নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, ও সব মনের ভুল। কারণ মেয়েটা ঢুকবেই বা কোথা থেকে? সব তো বন্ধ ছিল। বর্ষাকাল, তাই হয়তো বাতাস ফুলের গন্ধ বয়ে এসেছিল, সেটাই সে পেয়েছে। বাকিটা ওর কল্পনা।
এইভাবে কাটছিল দিনগুলো। আকাশ রাতে ঘুমিয়ে পড়েছে একদিন। হঠাৎ সেই ফুলের গন্ধটা নাকে এলে তার ঘুম ভেঙে গেল। আকাশ বলল, তুমি সেদিন বলে গেলে রাতে আবার আসবে, এলে না কেন? আমার ঘরে ঢোকো কিভাবে? কেন? কেবল মানুষদের মান অপমান বোধ থাকতে পারে, আর আমাদের পারে না? নেহাত কথা দিয়ে গেছিলাম, তাই এলাম। মেয়েটি উত্তর দিল। আকাশও হেসে বলল, কেন? তুমি কি ভূত? আমি ভূত হতে যাব কেন? আমি পেতনি। সেদিন ঝড় বৃষ্টির রাতে তুমি শ্মশানের পাশ দিয়ে আসতে গিয়ে কি বলেছিলে মনে আছে? সেই কথা শুনে আমি তোমায় সাহায্য করলাম। বিয়ে নাই বা করলে আমরা একটু প্রেম করতে পারি না? আসলে বেঁচে থাকতে খুব ইচ্ছে ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। সেটা আর হলো কই। আকাশ বলে, আর কি হচ্ছে? ভূত পেতনি বলে কিছু আছে এ কথা আমি বিশ্বাস করি না। আমি তো মজা করে বলছিলাম যে কোনো পেতনি আমার সাহায্য করলে তাকে আমি বিয়ে করব। সত্যি করে বলো, তুমি কে? তুমি মানুষ তো নিশ্চয়। কে তোমায় পাঠিয়েছে? নিশ্চয় আমার বদনাম করা তোমার উদ্দেশ্য। কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি, কেন আমার পেছনে হাত দিয়ে পড়ে আছো? আমি যা বললাম তা বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা। আমি সত্যি বেঁচে নেই, আমার আত্মা মুক্তি পায়নি। শ্মশানের পাশে যেখানে একটা কামিনী ফুলের গাছ আছে না, তার পাশের বটগাছটাতে আমি থাকি। তুমি আমায় দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? কারণ আমি অদৃশ্য। আকাশ ভাবে, এখন তো চাঁদের আলো জানলা দিয়ে আসছে, কিন্তু সত্যি তো দেখতে পাচ্ছি না কাউকে। চলে গেল নাকি? এ কথা ভেবে সে বলল, ও মেয়ে, তুমি কি ঘরে আছো? আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। এই দেখো, তোমার হাতটা স্পর্শ করছি। আকাশ বলে, আমার খুব জানতে ইচ্ছা করছে তোমার কথা, তুমি কি বলবে? মেয়েটি বলল, তবে শোনো, আমরা দুই ভাই বোন ছিলাম, দাদা আর আমি। দাদা আমার থেকে 10 বছরের বড় ছিল। দাদা লেখাপড়া শেষ করে তুমি যে ব্যাংকে কাজ করো ওইখানে কাজ পায়। একদিন কোনো কাজে কলকাতা যেতে হয়। কাজ সেরে ফেরার পথে একটা বড় লটারির দোকান দেখতে পেয়ে দুটো লটারির টিকিট কেনে। তখন দুর্গাপুজোর আর কিছুদিন বাকি। ও, একটা কথা বলতে ভুলে গেছি, এই বাড়িটা আমাদেরই ছিল। বাবা তৈরি করেছিলেন, কিন্তু বেশি দিন ভোগ করতে পারেননি। হঠাৎ একদিন চলে গেলেন, তবে দাদার চাকরিটা দেখে যেতে পেরেছেন। এতটুকু বলে মেয়েটা চুপ করলো। আকাশ তাকে জিজ্ঞাসা করে, তারপর? মেয়েটা জানালো ভোর হয়ে আসছে, আবার রাতে এসে সে বলবে তার জীবনের কথা। সত্যি ভোর হয়ে এসেছে। আকাশ ভাবল একটু ঘুমিয়ে নেবে, কিন্তু অজস্র চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সত্যি কি মেয়েটা অশরীরী? তাহলে এতদিন যে সে ভেবে এসেছিল মৃত্যুতেই সব শেষ, আত্মা ভূত প্রেত সব গল্প কথা। কিন্তু মেয়েটার কথা কাউকে তো বলাও যাবে না, প্রমাণ তো নেই। মেয়েটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করতে লাগলো আকাশ। অফিস থেকে ফিরে চা খেয়ে প্রতিদিন সে মাকে ফোন করে, কিন্তু সেদিন তার আর ইচ্ছে করলো না। খালি তার মনে হচ্ছে কখন রাত হবে, কখন সে আসবে সেই পাগল করা ফুলের গন্ধ নিয়ে। হঠাৎ মনে পড়ল মেয়েটা বলেছিল কামিনী ফুল গাছের কথা। ওই মাতাল করা গন্ধটা কামিনী ফুলের। ও গন্ধটা পেয়েছিল সেদিন, যেদিন শ্মশানের পাশ দিয়ে সে আসছিল। আবার একটা রাত এলো। ক্লান্ত আকাশের চোখে ঘুম নেমে এলো। হঠাৎ
শিফুলের গন্ধ আর ছমছম করে নুপুরের শব্দে ঘুমটা ভেঙে গেল তার। আকাশ বলল, কামিনী, তুমি এসেছো? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটি বলল, আমার নাম কামিনী ছিল না, তনয়া ছিল। আকাশ বলে, সে যে নামই তোমার থাকুক, আমি তোমার মাতাল করা কামিনী ফুলের গন্ধে মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে কামিনী বলেই ডাকবো। এবার শুরু করো তোমার কথা, আমি জানতে চাই। আমি খুব খুশি হয়েছি, তুমি কামিনী বলেই ডেকো। তোমাকে আমারও ভালো লাগতে শুরু করেছে জানো। পুরুষ মানুষের প্রতি আমার যে অবিশ্বাস ছিল তা তোমাকে দেখে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুরুষ মাত্রই খারাপ নয়। এবার আমার জীবনের বাকি কথাগুলো তোমায় বলছি, শোনো তাহলে। কামিনী তখন বলতে শুরু করে, দাদা যে লটারি দুটো কিনেছিল তার একটা টিকিট আমায় দিল আর নিজের জন্য একটা রাখলো। আমায় বলল, যদি আমার ভাগ্যে লটারি লাগে তবে সেটা আমারই হবে, দাদার তরফ থেকে বোনকে উপহার। দাদা আমাকে খুব ভালোবাসতো, অনেক ছোট ছিলাম তো দাদার থেকে। আমি সবে তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে বসে আছি। তারপর তারপর কি হলো? দাদা আমায় আবার গান শিখতে বলল। যেখানে গ্রামীণ ব্যাংক আছে না, তার কাছাকাছি একটা বাড়িতে গীতা সেন নামে একজন দিদিমণি ছিলেন, তার কাছে গান শিখতাম। তারপর লেখাপড়ার চাপ বাড়ায় আমি বছর 3 গান শিখতে যাইনি। দাদার কথায় আবার ভর্তি হলাম। আমিও গান শিখেছি গীতবিতানে। সে কথা থাক, তোমার কথা বলো। এর মধ্যে লটারির রেজাল্ট আউট হলো। খবরের কাগজে টিকিট মিলিয়ে দেখি আমার টিকিটে প্রথম পুরস্কার পুজো বাম্পার 1 কোটি টাকা উঠেছে। আমি আনন্দে ছুটে দাদাকে জড়িয়ে ধরে বলি, দাদা তোকে অনেক অনেক ধন্যবাদ, আমি প্রথম পুরস্কার পেয়েছি। দাদা নিজের লটারির টিকিট মিলিয়ে দেখে কোনো পুরস্কার সে পায়নি। আমার টিকিট নিয়ে সেই লটারির দোকানে ফোন করে নিশ্চিত হলেও সত্যি টিকিটটাতে প্রথম পুরস্কার উঠেছে। দাদা তখন বলল, ও যেহেতু ও টিকিটটা কিনেছে তাই টাকাটা ওরই প্রাপ্য। আমি প্রতিবাদ করে বলি, সে নিজে মুখে বলেছে এটা আমায় উপহার দিয়েছে আর আমার ভাগ্যে টাকাটা উঠেছে। তবে হ্যাঁ, ট্যাক্স কেটে যা পাওয়া যাবে তার বেশ কিছু অংশ আমি তাকে দেব আর মাকেও দেব। এই নিয়ে বেশ অশান্তি চলল কিছুদিন। মা বলল যে ঝগড়াঝাটি না করে দুজনে সমানভাবে ভাগ করে নিলেই তো হয়। আমি অবশেষে তাতেও রাজি হই। দাদা আমাকে নিয়ে ছোটাছুটি করলে অবশেষে টাকাটা পাওয়া যায়। দাদার আর আমার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, আপাতত সেখানে টাকাটা রাখা হলো। দাদা বলল, দেখ বোন, আমি ভেবে দেখলাম তোর থেকে কোনো টাকা নেব না, তোর নামে একটা আলাদা অ্যাকাউন্ট খুলে দেব। সব টাকা ব্যাংকে না রেখে কিছু টাকা জীবন বীমা কর, তার ব্যবস্থা করে দিচ্ছি। তুই লেখাপড়া শেষ করলে তোর বিয়ের খরচ কিন্তু তোর টাকা থেকেই করতে হবে। সেই শর্তে আমি তোর কোনো টাকা নেব না। আমি বললাম দাদাকে, সে তো নিশ্চয়ই, তবে তোকে আমি বেশ কিছু টাকা দেব। দাদা তাতে রাজি হলো না, বলল যে উপহার সে দিয়েছে তার থেকে সে কিচ্ছু নেবে না। হঠাৎ লোভের বশে তার মতিভ্রম হয়েছিল। এজেন্টকে এনে বেশ মোটা টাকার জীবন বীমা করা হলো। নমিনি আমি দাদাকে করতে চাইলে সে বলল সে নমিনি হবে না। মায়ের নামে নমিনি করতে চাইলে মাও রাজি হলো না, তার বয়স হয়েছে এই অজুহাতে। অবশেষে দাদাকেই আমি নমিনি করলাম। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। আমি গ্র্যাজুয়েট হয়ে গেলাম, তখনও গান ছাড়িনি। দাদা আমায় বলল, বোন, তুই এখন কি করতে চাস? আমি বললাম, আমি এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মিউজিক নিয়ে মাস্টার্স করতে চাই, তাই কোনো লেডিস হোস্টেলে থাকতে চাই কলকাতায়। দাদা সব ব্যবস্থা করে দিল। আমি ছুটি ছাটায় যখন বাড়ি আসতাম তখন দাদা কত যত্ন করত। খুব আনন্দে জীবনটা কেটে যাচ্ছিল। এর মধ্যে মা একদিন বাবার মতোই হঠাৎ চলে গেল। সুস্থ মানুষ রাতে খেয়ে ঘুমিয়েছে। আমি তখন ছুটিতে বাড়ি এসেছি।
মায়ের সাথে কত গল্প করলাম আমি আর দাদা। দাদার নাম ছিল তনয়, মা ওকে তনু আর আমায় তনি বলে ডাকত। দাদা বলল, হ্যাঁ, আমি ভালো ছেলের খোঁজে আছি। ওর মাস্টার্সটা কমপ্লিট হলেই বিয়ে দিয়ে দেব। পরদিন সকালে চা নিয়ে মাকে ডাকতে গিয়ে দেখি মা সাড়া দিচ্ছে না। দাদা ডাক্তার ডেকে আনলে, ডাক্তার জানালেন মা ঘুমের মধ্যেই চলে গেছে। আমার যেন বিশ্বাস হচ্ছিল না। মায়ের মৃত্যুর পর আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তখন দাদা পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছে। সময়ের সাথে সাথে শোক প্রশমিত হয়ে যায়। ফাইনাল পরীক্ষা শেষ, হোস্টেল ছেড়ে বাড়ি ফিরছি। দাদাকে ফোনে জানিয়ে দিয়েছি আমি বাড়ি যাচ্ছি, লাগেজ থাকবে, তাই দাদাকে স্টেশনে থাকতে বলেছি। বাড়িতে ল্যান্ডফোন ছিল, আর আমার হাতে তখন ওই বোতাম টেপা মোবাইল ফোন। যাই হোক, কপালের ফের, ট্রেন সেদিন অনেক লেট করলো। যখন ট্রেন এসে আমার স্টেশনে পৌঁছালো তখন 7টা বেজে গেছে। দেখি দাদা দাঁড়িয়ে আছে। দাদা জানায় সেই 4টের থেকে সে আমার জন্য অপেক্ষা করছে। আমি খুব খুশি হয়ে দাদাকে জড়িয়ে ধরলাম। দাদাও আমাকে দেখে খুব খুশি হলো। এদিকে তখন আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দাদা বলল যে রাত হয়ে গেছে আর খুব বৃষ্টি আসছে, তাই শ্মশানের রাস্তাটা ধরলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আমার গা ছমছম করে উঠল। আমি বললাম, বৃষ্টি আসুক, আমি ওই রাস্তায় যাব না। দাদা আমায় অভয় দিয়ে বলে যে সে তো সঙ্গে আছে, তাহলে ভয় কিসের। শ্মশানের কাছে আসতেই 4টে ছেলে হঠাৎ উদয় হয়ে দাদাকে ছুরি দেখিয়ে বলল, এই এই যা আছে দিয়ে দে, নয়তো আমাদের হাত থেকে পার পাবি না। আমি দাদার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বললাম, দাদার গায়ে হাত দেবে না, যা আছে সব নিয়ে যাও, কিন্তু দাদাকে মারবে না। তোর দাদাই আমাদের ফিট করেছে। দাদার নামে মিথ্যে কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেবো। কিন্তু গুরু সাপিনীর মতো ফোঁস করছে। সব ফোঁসানি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। কাজ শেষে তনয় বাবুকে ফোন করে দিলেই বাকি টাকাটা পেয়ে যাব। কামিনী কিছুক্ষণ চুপ করে থাকলো। আকাশ তাকে জিজ্ঞাসা করলো, তারপর তোমার দাদা লোকজন নিয়ে সাহায্য করতে এলো? কামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আসবে না, বোন বলে কথা। 4জন নরপিশাচ যখন আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলল, তাদের অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেললাম, কেন তখনই মরে গেলাম না? তাহলে অন্তত দাদার স্বরূপটা দেখতে হতো না। কিন্তু মেয়েদের জান কই মাছের জান, তাই মরলাম না। জ্ঞান ফিরে আসলে শুনলাম দাদা পিশাচগুলোকে জিজ্ঞেস করছে, বেঁচে আছে না মরেছে? না, এখনো মরেনি, জ্ঞান হারিয়ে পড়ে আছে, তবে বাঁচবে বলে মনে হয় না। ওকে গলায় ফাঁস দিয়ে ওই বট গাছে ঝুলিয়ে দে তোরা। আমি তোদের প্রত্যেককে আরো 1 লাখ টাকা করে বেশি দেব। দাদা দাদা সে 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 সে- তুই তুই এরকম করলি কেন? কেন রে? টাকার জন্য। টাকাই এই পৃথিবীতে সব। টাকার কাছে মা বাবা ভাই বোন কিচ্ছু থাকে না। তুই মরলে সব টাকা আমার। আমার শরীর আর মনের আর কিছু নেবার মতো ক্ষমতা ছিল না। আমি আবার জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আর কোনো কষ্ট অনুভব করলাম না। দেখলাম আমার দেহটা ওই বটগাছে ঝুলছে। কামিনীর কথা শুনে আকাশের চোখ দুটো জলে ভিজে এলো। তাই দেখে কামিনী বলল, এ কি, তুমি কাঁদছো? না না,
আমি কাঁদছি না, চোখটা একটু জ্বালা করে উঠল। তারপর থেকে তুমি কি ওই শ্মশানেই থাকো? আর তোমার দাদার কি হলো? পুলিশ কি তদন্ত করেনি? কামিনী একটু চুপ করে থেকে বলল, আমি তারপর থেকে রাতে এই বাড়িতে আসতে লাগলাম দাদা কি করে জানার জন্য। ফলে জানতে পারলাম দাদা সেই লটারি পাওয়ার সময় থেকেই প্ল্যানটা ধীরে ধীরে সাজিয়েছিল। দাদা সত্যি একদিন আমায় খুব ভালোবাসতো জানো। লোভ মানুষকে কোথায় নিয়ে যায় তার জলজ্যান্ত প্রমাণ আমি। বুঝলাম প্রচুর টাকা খাইয়ে বাইরের রাজ্য থেকে দুষ্কৃতীগুলোকে আনিয়েছিল। তারা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে, পুলিশ তাদের খোঁজই পায়নি। আর দাদা এখন কোথায়? আমার দাদা চাকরিতে ইস্তফা দিয়ে সব টাকা পয়সা নিজের নামে করে নেবার জন্য ছুটোছুটি করছিল। একদিন বুঝলাম দাদা সব নিজের নামে করে নিয়েছে। এখন এই বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাবে। এক রাতে দাদার ঘরে গিয়ে বলি, এই এই বাড়ি যদি বিক্রি করেছিস তবে আমার হাত থেকে তোর নিস্তার নেই। কে? আমি বলি, চিনতে অসুবিধা হচ্ছে? এখন কিন্তু তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কিন্তু আমি তোকে গলা টিপে মেরে ফেলতে পারবো। এই বলে পাখা থেকে ঝুলতে লাগলাম, যেমনভাবে বটগাছে আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওই দৃশ্য দেখে দাদা ভয়ে আঁতকে উঠে বলে, তুই কি প্রতিশোধ নিতে এসেছিস? তাহলে তোর সাথে আমার কি তফাৎ থাকলো রে শয়তান? তবে একটা কথা, বাবার এই বাড়িটা তুই যদি বিক্রি করিস তবে তোর রক্ষা নেই। এই বাড়িটা জমি সহ আমাদের প্রাইমারি স্কুলকে দান করবি। যতদিন স্কুল বিল্ডিং না তৈরি হচ্ছে ততদিন ওরা এই বাড়িটা ভাড়া দিয়ে সেই টাকাটা স্কুল ফান্ডে রাখবে। আমি কিন্তু লক্ষ্য রাখবো, কয়েকদিনের মধ্যে কাজ সেরে তুই এখান থেকে চলে যাবি। এর অন্যথা হলে তোকে গলা টিপে মেরে রেখে যাব, কোথাও পালিয়ে বাঁচতে পারবি না। আকাশ অবাক হয়ে শুনছিল। তারপর জানতে চাইল কামিনীর দাদা কথা রেখেছিল কিনা। কামিনী জানালো, কথা না রাখলে আমি এমন ব্যবস্থা করতাম একটা টাকাও না পেয়ে পথের ভিখিরি হয়ে যেত। ভোর হতেই সেই গন্ধ না পেয়ে আকাশ বুঝল কামিনী চলে গেছে। রেখা আকাশকে একদিন জিজ্ঞাসা করল, দাদাবাবু, তোমার কি হয়েছে গো? সবসময় কি এত চিন্তা করো? ভালো করে খাওয়া দাওয়া করো না, ওই চোখের তলায়ও কেমন কালি পড়ে গেছে। এমন তো ছিল না, অনেকদিন বাড়িও যাও না। এবার গিন্নিমা ফোন করলে আমি বলবো তোমার যেন এবার বিয়েটা দিয়ে দেন। তুমি বরং কিছুদিন ছুটি নিয়ে মায়ের কাছে না ঘুরে এসো। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে সাইকেল নিয়ে অফিসে বেরিয়ে পড়ল। রেখা আপন মনেই বকবক করতে থাকলো, আমার হয়েছে যত জ্বালা, ছেলেটার ওপর মায়াও পড়ে গেছে। কি হয়েছে কে জানে, এই জন্য ঠিক সময় বিয়েটা দিতে হয়। এক শনিবার খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আকাশ গুনগুন করতে করতে গলা ছেড়ে গিয়ে উঠল। তখনই ঘর কামিনী ফুলের গন্ধে ভরে উঠল। আকাশ বুঝল কামিনী এসেছে। দুজনে মিলে কত গান গল্পের কথা হয়। কামিনী গান শোনে কিন্তু গান গাইতে পারে না। একদিন আকাশ কামিনীকে বলল, কামিনী, তুমি কি আমায় বিয়ে করবে? বেশ হবে, শরীরের সাথে অশরীরের বিয়ে। তাহলে তুমি এখানেই থাকতে পারবে। জানো, আমার স্বপ্ন ছিল একটা সুন্দর সংসার হবে।
আমি ভালো স্ত্রী আর ভালো মা হব, কিন্তু সেটা আর হলো কই বলো? আর তুমি যা বলছো তা বাস্তবে হয় না। এই আমি তোমার কাছে আসি তাতে তোমার রাত জেগে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবার থেকে ভাবছি রোজ আর আসবো না। দোহাই তোমার, এমন নিষ্ঠুর হয়েও না। ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত আমি ঘুমোই। আমি তোমায় ভালোবাসি কামিনী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমিও তোমায় ভালোবাসি আকাশ, কিন্তু অবাস্তব ভাবনা ছাড়ো। যেমন আসছি তেমন আসবো। কামিনী, আমি তোমায় না পেলে বাঁচবো না, কিন্তু বেঁচে থাকতে তো আমাদের আর মিলন হবার সম্ভাবনা নেই। তাই তাই আমি আত্মহত্যা করে তোমার কাছে যেতে চাই। আচ্ছা, এত তাড়া কিসের? আমরা ঠিক মিলিত হব। তুমি আমাকে না জানিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আকাশ অপেক্ষা করে আছে কামিনীর জন্য, কিন্তু কামিনী আসছে না। আকাশ অধীর হয়ে উঠেছে। এমন সময় ছমছম করে কামিনী ফুলের গন্ধ ছড়িয়ে কামিনী এলো। এসে বলল, আকাশ, আমার ডাক এসেছে। এইবার জন্ম নিতে হবে। আমি আর আসতে পারবো না। পরজন্মে তোমার সাথে আমার ঠিক মিলন হবে। তুমি দেখো, তুমি আত্মহত্যা করলেও আর আমায় পাবে না। তাই একটাই অনুরোধ আমার রাখবে। আকাশের চোখের জল বাদ মানছে না। সে বলল, তুমি চলে গেলে আমি কি করে থাকবো? কামিনী তাকে বোঝায় তাকে যে যেতেই হবে। তবে আকাশ যদি বিয়ে করে তবে সেই স্ত্রীর মধ্যে সে কামিনীকে খুঁজে পাবে। আরও জানালো তার মা তাকে কয়েকটা গয়না দিয়ে গেছে। সেগুলো যদি আকাশ তার স্ত্রীর জন্য নেয় তাহলে কামিনী সেগুলোর মধ্যেই বেঁচে থাকবে। আকাশ কিছুতেই যেন মেনে নিতে পারছে না। শেষে বলল সে কামিনীর সব কথা শুনবে যদি একবার তাকে কামিনী দেখা দেয়। কামিনী বলল, আগে তুমি আমার সাথে চলো ওই বন্ধ ঘরটায়। তালার চাবি কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। আকাশ কামিনীর কথা মতো চাবি নিয়ে ঘরে ঢুকল। অন্ধকার ঘর, ভ্যাপসা গন্ধ। ও সুইচ বোর্ড খুঁজতে লাগলে কামিনী বারণ করলো আলো জ্বালাতে। কামিনী ঘরের মধ্যে এক জায়গা থেকে গয়নাগুলো বের করে আকাশের হাতে দিয়ে বলল, আমার মা কি বুঝেছিল জানি না, এগুলো দাদার কাছে না দিয়ে এই স্টোর রুমের গোপন জায়গায় রেখে আমাকে দেখিয়ে গেছিল। আমি তোমার কথা শুনেছি। এবার তুমি আমায় দেখা দাও, যাতে তোমার ছবি অন্তরে এঁকে রাখতে পারি। ওই স্টোর রুমে কাল আমাকে খুঁজে নিও। আমি যাই, আমার ডাক এসে গেছে, আর আসতে পারবো না। বিদায় আকাশ। তারপর আকাশ দুপুরবেলা অফিস থেকে ছুটি নিয়ে ওই স্টোর খুলে লাইট জ্বালিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর কি একটা মনে হতেই কাপড়ে মোড়ানো কিছু একটা হাতে তুলে নিল। সেটাকে খুলে দেখতে গিয়ে হেঁচে কেশে অস্থির, খুব ধুলো। তাও খুলে দেখল ফ্রেমে বাঁধানো দুটো ছবি। ছবি দুটো ঘরে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেখল একটি ছবি এক সুন্দরী মেয়ের, আরেকটি ছবিতে এক ভদ্রলোক ভদ্রমহিলা তার দুই ছেলে মেয়ের ছবি। ও বুঝল ওই সুন্দরী মেয়েটাই কামিনী, আর অন্যটা ওদের পরিবারের ছবি। কামিনীর ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো সে।
আকাশের ওখানে আর মন টিকল না। ব্যাংকের কাজ ছেড়ে কলকাতা চলে যাবে ঠিক করলো। কামিনীকে সে ভুলতে চেষ্টা করবে। যেদিন সে চলে যাবে ঠিক করলো, সেদিন ওই শ্মশানের পথ দিয়ে স্টেশন যাবে বলে ভাবল। হাতে একটা সুটকেস আর পার্স ছাড়া কিছুই সে নেয়নি। যেসব জিনিসপত্র সাথে এনেছিল বা যেগুলো এখানে থাকতে কিনেছিল, সব রেখাদিকে দিয়ে দিয়েছিল। রেখা আকাশের হাত ধরে অনুনয় করেছিল, যদি সে বিয়ে করে তবে এই গ্রামে এসে যেন একবার ঘুরে যায়। শ্মশানে এসে কামিনী ফুলের পাশে বটগাছটাকে জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর কামিনী গাছটার সামনে দাঁড়াতে ওর মাথার কতগুলো ফুল ঝরে পড়ল। আকাশ চোখ মুছে ফুলগুলোকে তুলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, কামিনী, তুমি যেখানেই থেকো শান্তিতে থেকো। পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে কথা রেখো, আমাদের মিলন যেন হয়। এই বলে সে স্টেশনের উদ্দেশ্যে চলতে লাগলো। যেতে যেতে আকাশ একবার পিছনে ঘুরে সেই বটগাছটার দিকে তাকাতে তার মনে হলো বটগাছটা পাতা নেড়ে তাকে বিদায় জানাচ্ছে। কামিনী হাত নেড়ে বলল, যাও আকাশ, এখান থেকে চলে যাও। আমি চাইনি তোমার মায়ের কোল থেকে তোমায় ছিনিয়ে নিতে। আর কিছুদিন আমার সঙ্গে থাকলে তুমি সত্যিই আত্মহত্যা করতে। তাই তোমাকে মিথ্যে বলে আমার কাছ থেকে সরিয়ে দিলাম। জানি না আমার মুক্তি কবে হবে। বিদায়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবারও পরের শনিবার নতুন কোনো এক গল্প নিয়ে।